আমরা এরপরে শক্তি টার্মটি শুরু করতেছি। শক্তি আমরা কার্য ক্ষমতা ধারণা করেছি। এবার শক্তি বিষয়টা কি না, কার্য করার একটা সামর্থ্য অর্থাৎ যোগ্যতা অর্জন। কার্য করবার জন্য একটা যোগ্যতা অর্জন করতে হয় এবং সেই যোগ্যতা অর্জনকারী বিষয়টাই হচ্ছে শক্তি। তার মানে কোনো বস্তু তার কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেই সামর্থ্যটাকেই আমরা শক্তি বলে থাকি। যখন কোনো বস্তু কাজ করে নিজে যখন কোনো বস্তু কাজ করে তখন তার শক্তি কমে যায়, মানে হ্রাস পায়। কিন্তু বস্তুটির উপর যখন আমরা কোনো কার্য আরোপ করি, বস্তুটার উপরে, যেমন ধরো একটা রাবারের বলকে আমরা হাত দিয়ে চেপে ধরলাম, তার মানে তার আকৃতির পরিবর্তন ঘটল। সেক্ষেত্রে এই যে আকৃতিটা পরিবর্তন করার জন্য আমরা একটা কাজ করলাম, ওই বলটার মধ্যে একটা শক্তি সঞ্চিত হলো। এবার ছেড়ে দিলে বলটা কি হয়, আবার পূর্বের অবস্থায় চলে আসে। তার মানে তখন ওই বিকৃত বলটা আবার তার পূর্বের অবস্থায় আসার জন্য একটা কাজ করে। তার মানে ওর মধ্যে যে সঞ্চিত শক্তি ছিল, যেটা আমরা প্রয়োগ করেছিলাম, সেটাই খরচ করলো। যেমন একটা বস্তু, অর্থাৎ ধরো ডাস্টারটাকে আমি এই ভূমি থেকে উপরে তুললাম, তাহলে এই ঘটনাটা ঘটানোর জন্য, অর্থাৎ ডাস্টারটিকে উপরে তোলার জন্য একটা কার্য করলাম। সেই কার্যও এক প্রকার শক্তি। ওই ডাস্টারটার মধ্যে সেই কার্যরূপ শক্তিটা সঞ্চিত হলো। সেই শক্তিটা জমা আছে বলে আবার ডাস্টারটাকে যদি ছেড়ে দিই, ও তখন সেই শক্তিটাকে খরচ করে, অর্থাৎ ওটা আবার নিচে পড়ে যায়। তার মানে ডাস্টারটি আবার শক্তি ব্যয় করে পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে। অর্থাৎ এই যে শক্তির সামর্থ্য, সেটাই হচ্ছে কার্য করার যে সামর্থ্যটা অর্জন করে, সেটাই হচ্ছে আমরা শক্তি বলে থাকি। তাহলে দেখো, খুব ভালোভাবে মনে রাখবে, যখন বস্তু নিজে কাজ করবে তখন তার শক্তি খরচ হয়, মানে তার নিজের শক্তির পরিমাণ হ্রাস পায়। কিন্তু বস্তুটির উপরে যখন আমরা কাজ করছি, অর্থাৎ এক্ষুনি আমরা বস্তুটা, যেমন ডাস্টারটাকে উপরে তুললাম, তখন ওই ডাস্টারের উপরে আমি একটা বল প্রয়োগ করলাম। তার মানে ওই ডাস্টারটার উপর একটা কার্য শক্তি প্রয়োগ করা হলো, সেটাই হচ্ছে ওর মধ্যে কার্যরূপে জমা হলো। তার মানে উপরে থাকা অবস্থায় ডাস্টারের শক্তি বাড়লো, সেটা স্থিতিশক্তি রূপে জমা হলো। তার মানে এখানে শক্তি বাড়লো কেন না, বাইরে থেকে, অর্থাৎ আমি ওই ডাস্টারটার উপরে একটা কার্য প্রয়োগ করেছি, অর্থাৎ কাজ করেছি। তার মানে আমার প্রথমে যে লেখা লাইনটা, বোর্ডের দিকে তাকাও, দেখবে কোনো বস্তু নিজে কাজ করলে তার শক্তি হ্রাস পায়, কিন্তু বস্তুটির উপর কার্য সম্পাদন করা হলে বস্তুটির শক্তি বৃদ্ধি পায়। কেমন? তাহলে এর সংজ্ঞাটাও আমি পরের লাইনে লিখেছি, দেখবে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। আর শক্তি আর কার্য, এদের মাত্রাগুলো কিন্তু একই। অর্থাৎ আমরা কার্যের মাত্রা আগের টপিকে করিয়েছিলাম, mL²T⁻²। তাহলে শক্তির মাত্রা সমান কার্যের মাত্রা = mL²T⁻²। কেমন? এবার দেখো, শক্তি একটা স্কেলার রাশি, শক্তিও একটা স্কেলার রাশি, কারণ এর মান আছে, কোনো অভিমুখ বা দিক নির্দেশ নেই, সেই জন্য এটা একটা স্কেলার রাশি। তো আমরা এই যে শক্তির শ্রেণী কত রকমের, অর্থাৎ কত রকমের শক্তি রয়েছে, এটা খুবই ভাইটাল বিষয়। প্রতিটা শক্তির রূপকে তোমাদের মনে রাখতে হবে। আমি দেখাচ্ছি, দেখো 8 প্রকারের শক্তি রয়েছে। শক্তির রূপ 8 রকমের হতে পারে। আমরা যান্ত্রিক শক্তি, প্রথম টপিকই রয়েছে যান্ত্রিক শক্তি,
যেটা এই অধ্যায়ে এই টপিকে পড়বে তোমরা এরপরে, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, হ্যাঁ, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। তোমরা যান্ত্রিক শক্তি এই পরের টপিকে আমরা এখনই আলোচনা করব, হ্যাঁ, কিন্তু তাপ শক্তি তোমরা নেক্সট চ্যাপ্টারে দেখতে পাবে। তাপ শক্তি রয়েছে, আলোক শক্তি ক্লাস 8-এ পড়েছো, আবার ক্লাস 10-এ পড়বে, শব্দ শক্তি ক্লাস এই 9-এ পড়বে, আর চৌম্বক শক্তি তোমরা ইতিপূর্বে পড়েছো, আবার পড়বে ফিজিক্সে। হ্যাঁ, তড়িৎ শক্তি আমরা ক্লাস 10-এ গিয়ে পড়বো, তড়িৎ শক্তি সম্পর্কীয় ধারণা। হ্যাঁ, আবার দেখো রাসায়নিক শক্তি, আমরা রাসায়নিক শক্তি অলরেডি রাসায়নিক বিক্রিয়ায় যে শক্তি রূপান্তর গুলো ঘটে, হ্যাঁ, সেটাও আমরা অলরেডি কিছু কিছু ক্ষেত্রে জানি। আর এ সম্পর্কে ডিটেলস জানার জন্য আমাদের, হ্যাঁ, ক্লাস 10-এ গিয়ে তোমরা তড়িৎ বিশ্লেষণে দেখতে পাবে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তর, তার মানে রাসায়নিক শক্তি সম্পর্কীয় ধারণা হবে। আর পারমাণবিক শক্তি, এটাও আমরা তেজস্ক্রিয় ঘটনার, হ্যাঁ, মাধ্যমে জানতে পারবো, ক্লাস 10-এ রয়েছে, মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিদ্যা। তো দেখো তাহলে শক্তির রূপান্তর রূপ অর্থাৎ প্রকার কত রকমের হয়, এখানে আমরা 8 রকমের শক্তির কথা জানলাম। এরপরে দেখো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিটা কি, আমরা প্রথম প্রকার শক্তি যান্ত্রিক শক্তি সম্পর্কেও ধারণা করছি। এখানে দেখো বস্তুর, যে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন, মানে তার গতিশীলতা, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করলে বা গতিশীল বস্তু গতি পরিবর্তন করলে, কিংবা তার অবস্থানের পরিবর্তন করলে, অর্থাৎ এক জায়গায় আছে আরেক জায়গায় স্থানান্তর করে দিলাম। হ্যাঁ, যেমন ডাস্টারটা আমরা একটু আগে দেখাচ্ছি, এইখানে আছে, এখান থেকে উপরে তুললাম, তার মানে তার অবস্থান পরিবর্তন হলো। কিংবা আকৃতি বা আকারের পরিবর্তন, একটা বস্তুর, হ্যাঁ, আকার, যেমন একটা গাঢ়া রাবারের, হ্যাঁ, গোল গোল আকারের রাবারকে আমরা টেনে বাড়িয়ে দিলাম, তার মানে সেক্ষেত্রেও তার আকৃতির পরিবর্তন হলো। একটা রাবারের বলকে চেপে ধরলাম, চুপসে দিলাম, একটু জোর চাপ দিলে তার আকৃতি, জ্যামিতিক গঠনের পরিবর্তন হলো। তাহলে এই যে পরিবর্তন করার জন্য, হ্যাঁ, আমার হচ্ছে একটা কার্য করা হয়, এই কার্য করার যে সামর্থ্য অর্জন করে বস্তুটা, তার সেই ঘটনাটাকে হচ্ছে যান্ত্রিক শক্তি বলা হচ্ছে। তাহলে দেখো কোন বস্তু, এখানে আমি ডিফাইনটা করেছি ঠিক 3টা ঘটনার কথা মনে রেখে, যে কোন বস্তু তার গতি, অবস্থান বা আকৃতি, এই 3টা ঘটনার কোন একটা জন্য, অথবা 3টাই একসঙ্গে, 3টে ঘটনা একসঙ্গে ঘটানো হচ্ছে, এই যে কথা বলা আছে, অথবা এই 3টি কারণের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে, তাকেই ওই বস্তুটির যান্ত্রিক শক্তি বলা হয়। একটা, হ্যাঁ, ডাস্টার এখান থেকে স্থির অবস্থায় আছে, ছেড়ে দিলাম, পড়ে গেল। তাহলে এই যে পড়ে যাওয়া, অর্থাৎ ডাস্টারটি গতিশীল হওয়ার জন্য ওর মধ্যে একটা শক্তি জমা ছিল, সেটা আমরা স্থিতি শক্তি হিসাবে জানি। আবার সেটা কিতে রূপান্তর হলো, গতিশীলতা সৃষ্টি করার জন্য খরচ হলো, তার মানে গতিশক্তি রূপে খরচ হলো। তাহলে এই যে কাজটা করার জন্য তার যে একটা সামর্থ্য অর্জন করেছিল, ওর মধ্যে সঞ্চিত রয়েছে, সেটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে আমরা অবস্থান পরিবর্তন, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বস্তুকে স্থানান্তর করার জন্য যে তার কাজ করার যে কাজটা করতে হয়, সেই কাজের সামর্থ্য যেটা, সেটাই হচ্ছে তার একটা যান্ত্রিক শক্তি। কিংবা আকৃতির পরিবর্তন, আমরা একটু আগেই বললাম যে রাবারের বলটাকে আমরা একটু চাপ দিয়ে একটু তাকে বিকৃত করে দিলাম, আবার ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসে। তার মানে এই যে রাবারের প্রথমে বিকৃতি ঘটানোর জন্য আমরা বাইরে থেকে একটা কার্য করলাম এবং ওর মধ্যে সঞ্চিত হলো শক্তিটা, এবার সেই শক্তিটাই ওর কি সামর্থ্য করছে না, পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য ওই রাবারের বলটা নিজে কাজ করে, সেটাও একটা যান্ত্রিক শক্তি রূপে, হ্যাঁ, প্রকাশ পায়। তাহলে এই হচ্ছে যান্ত্রিক শক্তির ডেফিনেশনটা আমাদের আবার মনে করে দিচ্ছি। দেখো, কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য, কিংবা
হ্যাঁ, অথবা এই তিনটি কারণের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর যান্ত্রিক শক্তি বলা হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে যান্ত্রিক শক্তি এই তিনটি ঘটনার কথা মাথায় রাখতে হবে। গতি, অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য যে কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেই তাকেই বলা হচ্ছে ওই বস্তুর যান্ত্রিক শক্তি। এবার যান্ত্রিক শক্তি আবার দুই প্রকারের হয়, একটি হচ্ছে স্থিতি শক্তি, আরেকটি হচ্ছে গতি শক্তি। কেমন? যান্ত্রিক শক্তি দুই রকমের হলো, একটা পটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ স্থিতি শক্তি, আরেকটি রয়েছে তোমার কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি। তাহলে আমরা যান্ত্রিক শক্তি দু রকমের দেখলাম, স্থিতি শক্তি এবং গতি শক্তি। এবার স্থিতি শক্তি কোন ঘটনা? আমরা তিনটা ঘটনার কথা বলেছিলাম, বস্তুর পরিবর্তন জনিত তিনটি ঘটনা, একটা গতি, আরেকটা অবস্থান, আরেকটা হচ্ছে আকৃতি। এই গতিটা বাদ দিয়ে দিলে অবস্থান বা প্রকৃতি আকৃতির জন্য, হ্যাঁ, অর্থাৎ এই দুটো কারণের কোন একটার জন্য বা দুটো কারণের জন্য কোন বস্তু যে কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে সেটাকেই বলা হচ্ছে ওর স্থিতি শক্তি। ঠিক ডেফিনেশনটা এখানেও তাই আসছে। দেখো, কোন বস্তুর অবস্থান বা আকারের পরিবর্তনের ফলে তার মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকেই আমরা বস্তুটির স্থিতি শক্তি বলে থাকি। তাহলে তাকে স্থিতি শক্তি বলা হয় অবস্থান বা আকারের পরিবর্তনের ফলে বস্তুর মধ্যে একটা কার্য করার সামর্থ্য জন্মায়। আমরা কিছুক্ষণ আগে যেমন বলেছিলাম, ধরো এই খাতাটাকে বা এই এটাকে আমরা এরকম একটা পাক দিয়ে দিলাম, দেওয়ার পর এখন পাক দিয়ে দিলাম মানে আমি একটা কাজ করলাম, আবার ছেড়ে দাও পূর্বের অবস্থায় এসে। তার মানে এই খাতাটা পূর্বের অবস্থায় আসার জন্য ও একটা কাজ করলো, তাহলে ওর সামর্থ্য, এই যে কাজ করেছে সামর্থ্যটা কিসের সামর্থ্য হয়েছে না, ওর মধ্যে একটা সঞ্চিত শক্তি ছিল, সেই শক্তিটাই হচ্ছে স্থিতি শক্তি। কেমন? ঠিক আছে? তার মানে আকৃতির পরিবর্তন বা আকারের পরিবর্তন ঘটানোর জন্য যে কাজ করার সামর্থ্যটা অর্জন করে, অর্থাৎ এখানে খাতাটা পূর্বের অবস্থায় আসার জন্য যে ওর মধ্যে যে কাজ করলো, সেই কাজ করার যে সামর্থ্যটা অর্জন করেছিল সেইটাই হচ্ছে ওর যান্ত্রিক স্থিতি শক্তি। তাহলে এই স্থিতি শক্তি আবার দুই প্রকারের রয়েছে। হ্যাঁ, এই স্থিতি শক্তি আবার দুই প্রকার। তাহলে প্রথমে দেখো, যান্ত্রিক শক্তি দু রকমের হলো, একটা স্থিতি শক্তি এবং আরেকটা গতি শক্তি। এর মধ্যে এই অবস্থান এবং আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে সেই শক্তিটাই হচ্ছে স্থিতি শক্তি। আর গতির পরিবর্তনের জন্য যে শক্তি অর্জন করে, কাজ করার যে শক্তি অর্জন করে গতিশীল বস্তুর মধ্যে, তাকে বলা হচ্ছে গতি শক্তি। আমরা পরের টপিকে আসছি। তার আগে স্থিতি শক্তি আবার দুই রকমের রয়েছে, একটা অভিকর্ষীয় স্থিতি শক্তি আর একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতি শক্তি। এবার দেখো, এখানে আমরা স্থিতি শক্তির ডেফিনেশনে দুটো কথা বলেছি, একটা অবস্থান আর একটা আকার। এই অবস্থান জনিত যে স্থিতি শক্তি সেটাই হচ্ছে অভিকর্ষীয় স্থিতি শক্তি। তার মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করার জন্য যে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, অবস্থান পরিবর্তনের ফলে সেই বস্তুটির কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই বলা হচ্ছে অভিকর্ষীয় স্থিতি শক্তি। তার মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করার যে একটা সামর্থ্য অর্জন করে বস্তুর কিসের জন্য না, অবস্থানের পরিবর্তনের জন্য। তাহলে যেমন একটা ডাস্টারকে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে তুলছি, তাহলে ওর উপরে তোলার জন্য আমরা কি করলাম না, অভিকর্ষ বলের বিরুদ্ধে একটা কৃতকার্য করেছি এবং সেই কাজটা ওই ডাস্টারের উপরে বা ওই বস্তুটার উপরে মধ্যে সঞ্চিত হলো। সেই যে স্থিতি শক্তিটা সঞ্চিত হলো সেটা এই অভিকর্ষ বলের বিরুদ্ধে শক্তি। তার মানে এই শক্তিটাকেই বলা হচ্ছে অভিকর্ষীয় স্থিতি শক্তি। আর স্থিতিস্থাপক স্থিতি শক্তিটা কি না, আকারের পরিবর্তনের, অর্থাৎ কোন বস্তুর আকারের পরিবর্তনের ফলে তার মধ্যে কার্য করার যে সামর্থ্যটা জন্মায় তাকেই বলা হচ্ছে আমার স্থিতিস্থাপক স্থিতি শক্তি।
আমি বোর্ডে এক্ষুনি লিখে দেখাচ্ছি দুটো ডেফিনেশন। হ্যাঁ, এটা যেমন ধরো একটা রাবারকে আমরা টান দিয়ে বাড়িয়ে দিলাম। এবার এই যে আমি বলটা প্রয়োগ করলাম রাবারের উপরে, আমি রাবারটা তো হাতে দেখাতে পাচ্ছি না, যে তোমরা দেখবে, টান দিয়ে একটু বাড়িয়ে দিলাম, তাহলে রাবারের আকারের বা জ্যামিতিক আকৃতির পরিবর্তন ঘটলো। এবং ওই যে আমি যে বলটা প্রয়োগ করলাম সেই বল দ্বারা যে কৃতকার্য সেটাই ওর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়েছে, এবং আকারের পরিবর্তন জনিত কারণেই ওর মধ্যে শক্তিটা জমা আছে। আবার ওটা পূর্বের অবস্থায় চলে আসবে যদি আমি ছেড়ে দিই, আবার রাবারটা পূর্বের অবস্থায় এসে যাবে। অর্থাৎ এবার রাবারটা নিজে কাজ করলো, তাহলে ওই কাজ করার যে সামর্থ্যটা অর্জন করেছিল আমার প্রযুক্ত যে কার্য, সেই কার্যটাই ওর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত ছিল, এবং সেটাই হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে আমরা হচ্ছে এখানে দুটো বিষয় মোটামুটি আলোচনার মধ্যে রাখলাম। যান্ত্রিক শক্তির দু রকমের শক্তির কথা বললাম, একটা অভিকর্ষীয় স্থিতিশক্তি, আরেকটা হচ্ছে তোমার যাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে দেখো, অভিকর্ষীয় স্থিতিশক্তি কাকে বলে যেটা বোঝালাম সেটা আমি এখন বোর্ডে লিখলাম, যে কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষীয় বলক্ষেত্রে, তার মানে অভিকর্ষ বলের অধীনে যতটা জায়গায় অভিকর্ষ বলটা ক্রিয়া করে পৃথিবীর, সেই তার অবস্থানের পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য লাভ করে তাকে বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি বলা হয়। তার মানে অভিকর্ষীয় স্থিতিশক্তি মানেই অভিকর্ষজ বলের বিরুদ্ধে যে কাজ করতে হয়, কিসের জন্য? বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য, তাকেই আমরা বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি বলতে পারি। কেমন? তাহলে এখানে ডেফাইনটা সেটাই লেখা আছে, লক্ষ্য করে নেবে যে কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষীয় বলক্ষেত্রে তার অবস্থানের পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য লাভ করে তাকে বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। যেমন একটা উদাহরণ দিয়েছি, যে যেমন কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ মাটির ওপরে তোলার জন্য যে শক্তি ওই বস্তুতে জমা হয় তাহাই অভিকর্ষীয় স্থিতিশক্তি। তার মানে যে শক্তি জমা হয় কোনটা না, আমরা যে ওই বস্তুটির উপর প্রযুক্ত বল প্রয়োগ করে কার্য করেছি, সেই কার্য শক্তিটাই কিন্তু এখানে ওর মধ্যে জমা হয় কি রূপে না স্থিতিশক্তি রূপে এখানে সঞ্চিত হবে। এবং যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে এখানে কৃতকার্য হয়েছে বা শক্তিটি সঞ্চিত হয়েছে, তাই এটা অভিকর্ষীয় স্থিতিশক্তি বলা যেতে পারে। কেমন? আরেকটা তো আমরা ডেফিনেশন বললাম যে আকারের পরিবর্তনের জন্য, কেমন, কোনো বস্তু তার আকারের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলা হয়। তাহলে লক্ষ্য করলে যে আমরা এখানে কোন বস্তু তার আকারের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুটির স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলা হয়। যেমন আমরা ঘড়িতে দম দেওয়া ঘড়ি, অবশ্যই আজকাল তো সব ইলেকট্রিক্যাল ঘড়ি হয়ে গিয়েছে, তাই তোমরা সাধারণত ওই ঘড়িগুলো প্রায় দেখতে পাবে না, কিন্তু অনেকে এখনো রেখেছে যে দম দিয়ে ঘড়ি চালু করা হয়। অ্যাকচুয়ালি ওখানে একটি ঘড়ির মধ্যে একটা স্প্রিং থাকে, সেই স্প্রিংটাকে দম দিলে কিন্তু তার অর্থ স্প্রিংটাকে সংকুচিত করা হয়। এবার ওই স্প্রিংটাকে যখন সংকুচিত করা হলো, তার মানে স্প্রিং এর আকারের পরিবর্তন করা হলো, এবং বাদ থেকে ওই দম দেওয়ার অর্থ ওখানে কার্য শক্তি প্রয়োগ করা হলো, এবং স্প্রিংটা সংকুচিত অবস্থায় ওর মধ্যে সঞ্চিত শক্তি জমা হলো, স্থিতিস্থাপক স্থিতিশক্তি জমা হলো। আবার ঘড়িটা কি হয় না চালু হয়ে যায় এই দম দেওয়ার ফলে, তার মানে স্প্রিংটা ধীরে ধীরে প্রসারিত হয়, অর্থাৎ পাকটা সংকুচিত অবস্থা থেকে খোলা অবস্থায় আসে, পূর্বের অবস্থায় এসে যায়, এবং সেই অবস্থায় আসার সময় তাহলে ওই যে সঞ্চিত শক্তিটা কি করছে না ঘড়ির কাঁটাটাকে ঘোরাতে সাহায্য করে। এটাই হচ্ছে আমি এখানে একটা উদাহরণ হিসেবে দিয়েছি। দেখো, ঘড়িতে দম দিলে ঘড়ি চলতে থাকে, এখানে দম দিয়ে ঘড়ির স্প্রিংকে সংকুচিত করতে যে কার্য করা হয় তা ঘড়ির মধ্যে স্থিতিশক্তি রূপে জমা হয়, অর্থাৎ জমা থাকে।
এবং এই স্থিতিশক্তির সাহায্যে স্প্রিংটি ঘড়িকে চালাতে পারে। তার মানে স্প্রিংটা ধীরে ধীরে খুলে গিয়ে আর খুলতে থাকে এবং এই খোলার মাধ্যমে ঘড়ির কাঁটাটি গতিশীল হয়, তার মানে ঘড়িটি চালু হয়। এই হলো আমার স্থিতিস্থাপক স্থিতিশক্তি সম্পর্কে আলোচনা। তাহলে আমরা এর পরের যে টপিক রয়েছে গতিশক্তি, অর্থাৎ আমরা যান্ত্রিক শক্তি দুই রকমের জেনেছিলাম, যে স্থিতিশক্তি এবং গতিশক্তি। আর স্থিতিশক্তি দুই রকমের জানলাম, যে অভিকর্ষীয় স্থিতিশক্তি এবং স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এবার গতিশক্তি সম্পর্কেও, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি সম্পর্কে আলোচনা করছি আমরা। লক্ষ্য করো, কোন গতিশীল বস্তু গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে, তাহলে কোন গতিশীল বস্তু তার গতির জন্য ওই গতিটা বজায় রাখার জন্য, গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে, যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তু, ওই গতিশীল বস্তু গতিশক্তি বলা হয়। তাহলে গতিশক্তির ডিফাইনটা বুঝতে পারলে, যে গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি রয়েছে, কি শক্তি না কার্য করার যে সামর্থ্যটা রয়েছে, সেই সামর্থ্যটাই হচ্ছে ওর গতিশক্তি নামে পরিচিত। তাহলে এই কাইনেটিক এনার্জি সম্পর্কে একটু ব্যাখ্যা বা আর একটু আমরা স্টাডি করছি। দেখো, আমরা যেমন বলছি, দেখো কথাটা শোনার চেষ্টা করবে। কোন গতিশীল বস্তুকে যেমন থামাতে গেলে বাদ থেকে বল প্রয়োগ করতে হয়, কেমন একটা গতিশীল বস্তুকে থামানোর জন্য বাদ থেকে আমরা বল প্রয়োগ করি। যেমন একটা ধরো গতিশীল ধরো একটা বল আসছে, সেটাকে তুমি থামাবার জন্য কি হচ্ছে, হাত দিয়ে আঘাত করো, তার মানে ধীরে ধীরে হাত দিয়ে আমরা থামাবার চেষ্টা করি। তার মানে আমরা বলটা প্রয়োগ করলে ওটা থামবে, না হলে ওটা কিন্তু গতিশীল থাকবে। তাহলে এই থামানোর জন্য আমরা বাদ থেকে বল প্রয়োগ করতে হয়। এবার ওই বস্তুটি থেমে যাওয়ার আগে পর্যন্ত ওই প্রযুক্ত বলের বিরুদ্ধে যে একটা কার্য করে, সেই কার্যটাই হচ্ছে গতিশক্তির পরিমাপ। তাহলে কথাটা বুঝতে পারছো, যে যে কার্যটা করবে সেই তার গতি থামাবার জন্য, তাহলে কোনো গতিশীল বস্তুকে থামাবার জন্য কোনো গতিশীল বস্তুকে থামানোর জন্য বাহির থেকে বল প্রয়োগ করা হয়। বস্তুটি থেমে যাওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ থামার আগে পর্যন্ত বলের বিরুদ্ধে, প্রযুক্ত বলের বিরুদ্ধে, যে বলটা প্রয়োগ করা হয়েছে, প্রযুক্ত বলের বিরুদ্ধে যে কার্য করে, যে কার্য সম্পাদন করে থাকে, সেই কাজটাই হলো, অর্থাৎ তাহাই মানে কি, কার্যের পরিমাণটাই হলো ওই বস্তুর গতিশক্তির পরিমাপ। তার একটা বস্তুর গতিশক্তির পরিমাপ হচ্ছে ওই বিরুদ্ধ বলের এগেনস্টে যে কার্য করে, সেই কাজের মানটাই হয়ে যাবে তার গতিশক্তির পরিমাপ বা পরিমাণ। তাহলে গতিশক্তির পরিমাণ হচ্ছে
এইভাবে আমরা এর মধ্যে আনতে পারি। নেক্সট দেখো গতিশক্তির গাণিতিক রূপ। কাইনেটিক এনার্জি গাণিতিক ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন সম্পর্কেও আলোচনা আমরা করছি। লক্ষ্য করো, ধরো এম ভরের একটা বস্তু ভি বেগে গতিশীল রয়েছে। ধরে নাও এম ভরের একটি বস্তু ভি বেগে গতিশীল। হ্যাঁ, যে ভি বেগে আমার যে বস্তুটা গতিশীল রয়েছে এবং এর গতির বিরুদ্ধে এফ বল প্রয়োগ করা হলো এবং ইহা গতির বিরুদ্ধে এফ পরিমাণ বল প্রয়োগ করায় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে থেমে গেল, অতিক্রম করে স্থির হয়ে গেল, অর্থাৎ থেমে গেল। তাহলে দেখো এখানে আমরা মূল যে জিনিসটা বলতে চাইলাম সেটা নিশ্চিত ধরে নিতে পারলে, যে আমরা ধরে নিয়েছি কি এম ভরের একটা বস্তু কণা হ্যাঁ ভি বেগে গতিশীল আছে এবং এই বস্তুটির গতির বিরুদ্ধে এফ বল প্রয়োগ করলাম। তার ফলে কি হচ্ছে, বস্তুটি এস দূরত্ব অতিক্রম করার পর হচ্ছে ওটা স্থির হয়ে গেল, থেমে গেল। তাহলে এখানে কৃতকার্য কত হবে না, এখানে তাহলে কৃতকার্য W ইজিক্যাল টু, তোমরা তো জানো প্রযুক্ত বল ইনটু সরণ, প্রযুক্ত বল এফ আর তার মানে এফ বলের সঙ্গে সরণ হচ্ছে এস, তাহলে এফ ইনটু এস। আর আমরা একটু আগে ডেফিনিশনে কি বলেছিলাম গতিশক্তি, না ওই গতিটাকে থামাতে গেলে যে কার্য করা হয় সেটাই তার স্থিতিশক্তি। কাজেই গতিশক্তি কাজেই গতিশক্তি সমান, এখানে গতিশক্তি সমান এফ ইনটু এস। তাহলে নাম্বার 1 এই ফলটা আমরা পেয়ে গেলাম যে গতিশক্তির মানটা হচ্ছে এফ ইনটু এস। এবার দেখো আমরা এখানে বস্তুটা যেহেতু গতি কমে এসে শেষে থেমে গেল, তার মানে এখানে বস্তুটির কি সৃষ্টি হলো, মন্দন। তাহলে এখানে বস্তুটির মন্দন আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে অলরেডি জানি, হচ্ছে কি জানি নিশ্চিত মনে আছে, এফ ইজিক্যাল টু অর্থাৎ প্রযুক্ত বল ইজিক্যাল টু এম ইনটু এ, আর এটা হচ্ছে এখানে মন্দন। তাহলে হ্যাঁ আবার এখানে মন্দন স্মল এ ইজিক্যাল টু, তাহলে কি হবে এফ বাই এম। এখান থেকে আমরা হচ্ছে মন্দনের মানটা জানলাম, নাম্বার 2, এটা দ্বিতীয় ইকুয়েশন এসে গেল। তাহলে 2 নম্বরের পর এরপর আমরা গতিসূত্র থেকে আরেকটা বিষয় জানি, হ্যাঁ গতিসূত্র থেকে জানি কি ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার মাইনাস, মন্দনের ক্ষেত্রে মাইনাস হয়, টুয়াইস এ এস, এটা আমাদের জানা আছে। অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারে আমরা গতি তত্ত্ব থেকে এটা জানি। তাহলে অতএব এখানে ভি, এখানে চূড়ান্ত বেগ কত 0, থেমে গেছে মানে চূড়ান্ত বেগ হচ্ছে 0, আর হচ্ছে এখানে প্রাথমিক বেগটা কত রয়েছে, ইউটা হচ্ছে ভি। তাহলে অতএব 0 স্কয়ার ইজিক্যাল টু ভি স্কয়ার, এখানে ইউ এর মানটা ভি, প্রাথমিক বেগ ভি আর চূড়ান্ত বেগ হচ্ছে এখানে হচ্ছে 0। এখানে ভি ইজিক্যাল টু 0, দ্যাট ইজ চূড়ান্ত বেগ,
হ্যাঁ, এখানে এখানে বলে লিখলাম, এবং ইউ ইজিক্যাল টু প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ দ্যাট ইজিক্যাল টু এখানে কত ধরেছি ভি, তাহলে ভি স্কয়ার মাইনাস টুয়াইস এ এস, এখানে এই ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম। তাহলে এরপর দেখো এখানে এটাকে সলভ করো, সলভ করলে দাঁড়াবে ভি স্কয়ারটা বাম পাশে নিয়ে চলে আসি, ভি স্কয়ার ইজিক্যাল টু আর ভি স্কয়ার ইজিক্যাল টু টুয়াইস এ এস, হ্যাঁ ভি স্কয়ার ইজিক্যাল টু টুয়াইস এ এস। এবারে লক্ষ্য করো এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে মানটা দেখেছি কত না হচ্ছে এফ বাই এম, তাহলে অর ভি স্কয়ার ইজিক্যাল টু টুয়াইস ইন্টু এফ বাই এম এস, হ্যাঁ 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, কেমন এর মান বসিয়ে পাই। তাহলে এখানে ভি স্কয়ার ইজিক্যাল টু এই মানটা হলো টুয়াইস এফ বাই এম ইন্টু এস, তাহলে আর এখান থেকে একটু সাজিয়ে নাও, এফ এস ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে দেখো হাফ এম ভি স্কয়ার, আর এফ এস ইজিক্যাল টু এফ ইন্টু এস ইজিক্যাল টু 2 এর পাশে নেমে গেল আর এম টা উপরে উঠে গেল, তার মানে কি হাফ এম ভি স্কয়ার। আর এফ এস মানেই তো গতিশক্তি, এই যে হ্যাঁ যেহেতু গতিশক্তি সমান এফ ইন্টু এস, হ্যাঁ তার মানে আমাদের গতিশক্তি ইজিক্যাল টু হাফ এম ভি স্কয়ার, এই হচ্ছে গাণিতিক রূপ আমরা জানতে পারলাম। তাহলে এটাই হচ্ছে গতিশক্তির সমীকরণ, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, কেমন। তাহলে এই হচ্ছে গতিশক্তির গাণিতিক রূপ হয়ে গেল। এবার লক্ষ্য করে এম তো ভর, এটা ধনাত্মক রাশি, ভি স্কয়ার মানে এটাও বর্গ মানে ধনাত্মক রাশি, কাজে গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। আমরা এখান থেকে একটা ধারণা করতে পারি যে গতিশক্তি ইকুয়াল টু তার যে কোনো বস্তু, গতিশীল বস্তুর গতিশক্তির মান সমান হাফ এম ভি স্কয়ার, যেহেতু এম ও ভি স্কয়ার উভয়েই ধনাত্মক রাশি, পজিটিভ ধনাত্মক রাশি, কাজেই বস্তুর গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, প্রমাণ করা যায়। বস্তুর গতিশক্তি দেখাও, গতিশক্তি ঋণাত্মক হতে পারে না, প্রমাণ করে দেখাও। তাই এটাই হচ্ছে বলে দিতে হবে, এক লাইনে এই কথা বললেই প্রমাণ হয়ে যাবে। কাজে বস্তুর গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, সবসময় পজিটিভ মান হবে, ধনাত্মক মান হবে, কেমন। ঠিক আছে, তাহলে গতিশক্তির গাণিতিক রূপ আমরা বিষয়টা শেষ করলাম। নেক্সট হচ্ছে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা, এই বিষয়টি আমরা এরপরের টপিকে আলোচনা করতেছি, কেমন। ঠিক আছে, তাহলে দেখো আমরা ভূমিতে অর্থাৎ মাটির উপরে বা ভূপৃষ্ঠে যে কোনো বস্তু স্থিতিশক্তির মানটা কত হবে, 0 হবে। কেন না আমরা তো জানি স্থিতিশক্তি সমান mgh, আর ভূমিতে বা ভূপৃষ্ঠে h এর মান কত, 0, তাহলে এর মানটা কি হবে, 0 হবে, 0 দিয়ে গুণ করার অর্থ। এই জন্য ভূমিতে বা ভূপৃষ্ঠে সমস্ত বস্তু স্থিতিশক্তির মান 0 হবে। আরেকটা ঘটনা কথা মনে রাখতে হবে যে ভূপৃষ্ঠ থেকে কোন বস্তুকে
যত উঁচুতে তুলবে ওর গতিশক্তি স্থিতিশক্তির মান তত বাড়তে থাকবে, ওর স্থিতিশক্তি তত বেশি হবে। তার মানে উচ্চতা যত বাড়বে স্থিতিশক্তির মান তত বৃদ্ধি পাবে। এটা মনে রাখার চেষ্টা করো। তাহলে আমরা এই শেষমেশ দুটো কথা জানলাম যে ভূপৃষ্ঠে সমস্ত বস্তুর স্থিতিশক্তির মান 0 হয়, আর ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতায় ওঠানো যায় কোনো বস্তুকে তত বেশি তার স্থিতিশক্তির মান বৃদ্ধি পায়। এরপর নেক্সট টপিক এবং কার্যক্ষমতা শক্তির শেষ টপিক, যে যান্ত্রিক শক্তি নিত্যতা। আমরা যান্ত্রিক শক্তি দুই রকমের শুনেছি, স্থিতিশক্তি এবং গতিশক্তি। যে যান্ত্রিক শক্তি নিত্যতা তথা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, যে সমস্ত মেকানিক্যাল এনার্জির সমষ্টি সবসময় ধ্রুবক থাকে, যে অবাধে কোনো পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি স্থির থাকে। অবাধে পতনশীল সমস্ত বস্তুর ক্ষেত্রে যে কোনো বস্তুকে অবাধে যদি আমরা ছেড়ে দিই তাহলে তার মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। অর্থাৎ যান্ত্রিক শক্তি মোট যান্ত্রিক শক্তি সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। যে কোনো বস্তু যান্ত্রিক শক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল ধ্রুবক থাকবে। কখন না, যখন অবাধে পতনশীল একটা বস্তু যখন অবাধে পতনশীল হতে থাকে, সেক্ষেত্রে তার গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল সব সময় স্থির থাকবে। এটা মনে রাখতে হবে। কেমন? সর্বদাই কথাটা যোগ করে দিলাম। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে সর্বদাই মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। এবার এটা প্রমাণ করতে যদি তোমাকে বলা হয় যে এটা প্রমাণ করে দেখাও, কেমন? প্রশ্নটা এভাবে পড়ে, দেখাও অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তির মান ধ্রুবক থাকে, এটি প্রমাণ করে দেখাও। তাহলে আমরা এই জাতীয় স্টেটমেন্টটি প্রমাণ করছি। লক্ষ্য করো, আমরা ধরে নিলাম m ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় রয়েছে। কেমন? ধরে নাও ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা m ভরের বস্তু এই উচ্চতাটা h, এই উচ্চতায় অর্থাৎ এই মাটি থেকে ভূপৃষ্ঠ থেকে
এই উচ্চতায় একটা এম ভরের বস্তু রয়েছে। এবার ওর তিনটি অবস্থান, এটা মনে করো সর্বোচ্চ উচ্চতা এ বিন্দুতে রয়েছে। এবার ওটা নিচে পড়তে পড়তে মনে করো বি অবস্থান, এই জায়গায় রয়েছে মনে করো বি অবস্থান, আর শেষমেশ মাটির উপরে যখন এসে পৌঁছায় এটা সি বিন্দুতে এসে পৌঁছায়। এবং এটা কেবলমাত্র অভিকর্ষ বলের অধীনে পতনশীল হচ্ছে। তাহলে আমরা এখানে ধরে নিলাম এম ভরের একটি বস্তু এ বিন্দুতে ভূমি থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় রাখা আছে। বস্তুটি কেবল মাত্র অভিকর্ষ বলের অধীনে নিচের দিকে তথা ভূমির দিকে পড়তে থাকে। এখানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ও ক্যাপিটাল সি হলো বস্তুটির তিনটি অবস্থান। বস্তুটির তিনটি অবস্থানকে বোঝানো হচ্ছে। পতনশীল অবস্থায় বস্তুর তিনটি অবস্থানগত বিন্দু ধরে নিচ্ছে, একটা এ বিন্দু, আর একটা বি বিন্দু, আর একটা সি বিন্দু। এবার ধরে নাও এই এ বি দৈর্ঘ্যটা মান এক্স, কেমন? আর বি বিন্দুতে বেগ, বস্তুটার বেগ মনে করো ভি, আর সি বিন্দুতে বস্তুটার বেগ মনে করো ভি ডট। তাহলে এই তিনটা পয়েন্ট আমরা এখানে ধরে নিলাম। ধরে নিয়ে আমরা এবারে প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি বের করব। ধরো এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান আমার স্থিতি শক্তি এবং গতি শক্তির যোগফল। তাহলে স্থিতি শক্তি মানে পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ ইপি, এটা হচ্ছে স্থিতি শক্তি, প্লাস গতি শক্তি মনে করো ইকে, এটাকে গতি শক্তি ধরে নিচ্ছি ইকে, তার যোগফল। এই এ বিন্দুতে রয়েছে, এ বিন্দুতে এই শক্তিটাকে আমি প্রকাশ করছি ধরো ইএ, এটা মোট যান্ত্রিক শক্তি ইএ ইজিক্যাল টু এত। তার মানে ইএ ইজিক্যাল টু ইপি প্লাস ইকে। এবার দেখো যেহেতু এ বিন্দুতে বস্তুটি স্থির আছে, বস্তুটি প্রাথমিক বেগ 0, স্থির অবস্থায় থাকে, তাই এখানে গতিশক্তি কত হবে? 0 হবে। তাই বস্তুর ই কে গতিশক্তি তথা ই কে ইজিক্যাল টু কত? 0। আর এই অবস্থায় উচ্চতা কত রয়েছে? এই উচ্চতায় রয়েছে। তাহলে হচ্ছে স্থিতি শক্তি কত হবে? mgh। হ্যাঁ, এবং স্থিতি শক্তি
that is EP is equal to mgh। অতএব EA তথা মোট যান্ত্রিক শক্তির মান হলো তোমার mgh প্লাস 0 সমান mgh। তাহলে এটা একটা বিন্দুতে অর্থাৎ এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তির মান mgh হলো। ঠিক বি বিন্দুতে আমরা মোট শক্তির মান বের করি। বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ধরো ইবি হলে তাহলে এক্ষেত্রেও কি হবে না মোট তোমার পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির সমষ্টি, অর্থাৎ এটা ইপিটা আমরা পরিচয় দিলাম স্থিতিশক্তি আর এটা হচ্ছে গতিশক্তি, তাদের যোগফল হচ্ছে এইটা হবে। তাহলে এটাই হচ্ছে মোট যান্ত্রিক শক্তি। এবার বি বিন্দুতে অবস্থানটা কি হচ্ছে, বস্তুটা যখন বি বিন্দুতে পৌঁছায় তখন অতিক্রান্ত দূরত্ব x, আর বি বিন্দুতে বেগ ধরে নিয়েছি আমরা এটা। যদি বি বিন্দুতে বস্তুর বেগ সমান v এবং অতিক্রান্ত দূরত্ব সমান x হয়, তবে আমরা গতি সূত্র থেকে গতি সমীকরণ থেকে আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস s। কেমন? তাহলে সেই সমীকরণের মানটা বসাচ্ছি। দেখো ফাইনাল বেগ v স্কয়ারটা কত ধরেছি v, হ্যাঁ, তাহলে আমরা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস s এই মানটা আমরা এখানে বসিয়ে নিতে পারি যে কি না v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার এর মান কত 0 স্কয়ার প্লাস টুয়াইস a এটা হচ্ছে অভিকর্ষণের ত্বরণ আর s মানে সরণটা কত x, দ্যাট ইজ এটা আমরা সেই সূত্রে বসালাম v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস s থেকে এই সমীকরণ থেকে পাই এখানে v ইকুয়াল টু 0, এখানে প্রাথমিক বেগ u ইকুয়াল টু প্রাথমিক বেগ কত আছে 0, কারণ স্থির অবস্থা থেকে এসেছে, এবং চূড়ান্ত বেগ ইকুয়াল টু v, চূড়ান্ত বেগ ইকুয়াল টু v, দ্যাট ইজ v এর মানটা এখানে অলরেডি আমরা চূড়ান্ত বেগ কত v ধরে নিয়েছি, কাজে এই ক্ষেত্রে মানটা এসে গেল তাহলে v স্কয়ার ইকুয়াল টু টুয়াইস gx। অতএব গতি শক্তি ek ইকুয়াল টু হাফ mv স্কয়ার, এবার v স্কয়ার এর মান তো আমরা অলরেডি বের করে নিয়েছি কত না টুয়াইস gx m ইনটু টুয়াইস gx। এবার 2 কেটে গেলে কি হবে mgx সমান mgx। তাহলে এখানে আমরা গতি শক্তির মানটা এটা পেয়ে গেলাম। এবার বি বিন্দুতে স্থিতি শক্তির মানটা কত হবে না বি বিন্দুতে বস্তুর উচ্চতা, বস্তু কতটা উঁচুতে রয়েছে না টোটাল উচ্চতার মধ্যে h ছিল, h থেকে x কমে গেছে এই বিন্দুতে, তাহলে এই উচ্চতার মান কত হবে, এই উচ্চতার মানটা হবে h মাইনাস x, দ্যাট ইজ মাটি থেকে এই উচ্চতাটা হবে h মাইনাস x। তাহলে অতএব পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতি শক্তির মানটা হবে m g h, h মানে উচ্চতা, h মাইনাস x, দ্যাট ইজ এটাকে সরল করো তাহলে দাঁড়াবে m g h মাইনাস m g x। অতএব মোট যে যান্ত্রিক শক্তি EB ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে না পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি mgh মাইনাস mgx দ্যাট ইজ EP প্লাস
ই কে এর মান কত আছে অলরেডি mgx। আবার দেখো এই দুটো কেটে যাচ্ছে, তাহলে মোট যান্ত্রিক শক্তির মান কত হলো mgh। তার মানে এ বিন্দুতেও মোট যান্ত্রিক শক্তির মান ছিল mgh, আবার বি বিন্দুতেও বস্তুর কণাটির আমার হচ্ছে মোট যান্ত্রিক শক্তির মান হলো mgh। তার মানে দুটো ক্ষেত্রেই যান্ত্রিক শক্তির মান টোটাল মান কত হচ্ছে না একই থাকছে, ধ্রুবক থাকছে। ঠিক সি বিন্দুতেও মোট যান্ত্রিক শক্তির মানটা আমরা বের করিয়ে দেখি কি দাঁড়াচ্ছে। না আবার দেখো সি বিন্দুতে বস্তুর বেগ সমান ভি ডট হলে এবং অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব তথা সরণ কত হচ্ছে না এখান থেকে এতটা নেমে আসার অর্থ h দূরত্ব অতিক্রম করছে, তাহলে সরণ হলো h হলে আমার হচ্ছে ভি স্কয়ার ইজিক্যাল টু, হ্যাঁ ভি স্কয়ার মানে এখানে ভি ডট স্কয়ার ইজিক্যাল টু প্রাথমিক বেগ কত 0 প্লাস টুয়াইস জি এইচ, অর্থাৎ আমরা সেই আগের মতোই বলবো ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস থেকে আমরা পাচ্ছি এখানে চূড়ান্ত বেগ ভি ইজিক্যাল টু ভি ডট আর প্রাথমিক বেগ ইজিক্যাল টু 0, এস ইজিক্যাল টু এইচ আর এ ইজিক্যাল টু জি। হ্যাঁ এগুলো হচ্ছে এখানে ভ্যালু বসিয়েছি আমরা, তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে নিলে এখানে দেখা গেল ভি ডট স্কয়ার ইজিক্যাল টু টুয়াইস জি এইচ। অতএব এখানে গতি শক্তির মান ই কে ইজিক্যাল টু কত হবে সি বিন্দুতে গতি শক্তির মান, সি বিন্দুতে গতি শক্তির মানটা হবে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার মানে ভি ডট স্কয়ার, কারণ সি বিন্দুতে বেগটা হচ্ছে ভি ডট। তাহলে এবার ভি ডট স্কয়ার এর মানটা কত টুয়াইস জি এইচ, অর্থাৎ হাফ ইনটু হাফ ইনটু এম ইনটু ভি ডট স্কয়ার এর মান হচ্ছে টুয়াইস জি এইচ और ই কে ইজিক্যাল টু 2 2 কেটে গেল, থাকলো কত এম জি এইচ। তাহলে এখানে সি বিন্দুতে আমার গতি শক্তির মান হলো আমার হচ্ছে কত না এম জি এইচ। আবার সি বিন্দুটি কি না ভূমিতে, ভূমির উপরে, হ্যাঁ ভূমিতে স্থিতি শক্তি, বস্তুর স্থিতি শক্তি দ্যাট ইজ ইপি ইজিক্যাল টু কত না 0। কাজেই সি বিন্দুতে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি যদি ই সিবি হয়, অতএব দেখো সি বিন্দুতে বস্তুর মোট যান্ত্রিক শক্তি that is EC is equal to EP plus EK, অর্থাৎ স্থিতি শক্তি এবং গতি শক্তির যোগফল। স্থিতি শক্তি তো 0, যান্ত্রিক শক্তি আমরা বের করেছি mgh, এই যে যেটা বের করে রেখেছি এখানে mgh, তাহলে যোগফলটা কত হলো না mgh। তার মানে এই বিন্দুতেও গতি শক্তি মোট যান্ত্রিক শক্তি mgh হলো, আবার বি বিন্দুতেও মোট যান্ত্রিক শক্তি আমরা একটু আগে বের করেছি mgh দেখিয়েছি। আবার এই যে এখানে হচ্ছে যান্ত্রিক শক্তি টোটাল মানটা হচ্ছে mgh ছিল, আবার সি বিন্দুতেও মোট যান্ত্রিক শক্তি কত হচ্ছে mgh। তাহলে প্রতিটি বিন্দুতে যান্ত্রিক শক্তির মান কি রয়েছে না একই রয়েছে। তাহলে বস্তুর হ্যাঁ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সর্বদাই কি রয়েছে না স্থির রয়েছে। কাজে এখান থেকে প্রমাণিত হয়ে গেল, কাজেই অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি বলবো, মোট যান্ত্রিক শক্তি সর্বদাই
অপরিবর্তিত থাকে বা ধ্রুবক থাকে, হ্যাঁ, অপরিবর্তিত থাকে, এটি প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে এই বিষয়টি আমরা প্রমাণ করে দেখালাম যে অবাধে পতনশীল যে কোনো বস্তু টোটাল হচ্ছে আমার মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তির যোগফল সবসময় কি হবে, স্থির থাকবে বা ধ্রুবক থাকবে। এই বিষয়টি আমরা এখানেই শেষ করলাম। কেমন, ঠিক আছে?